প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি তো আপনার জামাই লাগি। আপনি আপনার জামাইকে ভয় দেখিয়ে এইভাবে কোনো কিছু আদায় করতে পারবেন না। প্লিজ আমাকে ছেড়ে দেন। এইভাবে আমার ঠোঁট কামড়ে ধরবেন না। কথাগুলো শেষ করতে না করতে নাহিদের আম্মু এসে ঠাস করে নাহিদের গালে একটা চড় মেরে বলতে লাগলো। এই কুত্তা, তুই এসব কি আবোল তাবোল বলতেছিস? আর তোর সাথে কে কি করেছে শুনি? নাহিদ তার আম্মুর হাতে চড় খেয়ে উঠে বসলো আর বলতে লাগলো। ইয়ে না মানে হচ্ছে কি আম্মু, আমি স্বপ্ন দেখেছিলাম একটা ডাক্তার মেয়ে আমাকে বিয়ে করেছে। বাসর রাতে ওই মেয়েটা ইঞ্জেকশন আমার সামনে ধরে বলতেছে আমার সাথে কি না কি করবে, তাই আর কি আমি এরকমভাবে চিৎকার করছিলাম। তাই বলে তুই এইভাবে সেই ভোর 5টা থেকে চিৎকার করবি? তোর চিৎকারের শব্দে আমরা কেউ ঘুমাতে পারি না। তুই কাল থেকে যদি আরও এইরকম স্বপ্ন দেখিস তাহলে তোকে ছাদের রুম আছে, ওই রুমে থাকার জন্য ব্যবস্থা করে দেবো। আম্মু আমি আবার কি করলাম? ওই মেয়েটাই তো বারবার আমার স্বপ্নে এসে আমাকে ভয় দেখায় আর আমার সাথে কি না কি করতে চায়। তাহলে আমার কি ভয় করবে না? তুই এখনো ছোট বাচ্চা না যে তোর ভয় করবে। তুই এখন অনেক বড় হয়েছিস, এখন তোর কোনো ভয় নেই। 2 দিন পর বিয়ে করালে 2 বাচ্চার বাপ হয়ে যাবি। আর তুই কিনা বলতেছিস তোর ভয় করে? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর আব্বু আজকে তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। তাড়াতাড়ি নিচে আয়। এই বলে নাহিদের আম্মু ওইখান থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে নাহিদের আব্বু টেবিলে বসে খাবার খাইতেছে। নাহিদের আম্মুকে দেখে নাহিদের আব্বু বলতে লাগলো। তোমার গুণধর ছেলে কোথায়? তাকে তাড়াতাড়ি ডাক দাও, আমি তার চাঁদ মুখখানা একবার দেখি। প্রত্যেকদিন সকাল 5টা থেকে তার চিৎকারের চেঁচামেচি শুরু হয়। আজকে তার মুখে আমি টেপ মেরে দিব, যাতে সারাদিন কোনো কথা না বলতে পারে। সারাদিন কথা না বললে তার মুখ এমনিতেই বন্ধ থাকবে। নাহিদের আব্বু এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর নাহিদ ফ্রেশ হয়ে নিচে আসলো। মাথা নিচু করে খাবার টেবিলে বসতেই নাহিদের আব্বু কড়া কণ্ঠে বলতে লাগলো। কিরে, প্রত্যেকদিন কি তোকে এই রোগে ধরে নাকি? আর কোনো রোগ আছে থাকলে বলতে পারিস। আজকে বিকালে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর তোকে মানসিক চিকিৎসা করাবো, যাতে তুই এরকমভাবে প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করতে না পারিস। আব্বু আমার তো মানসিক কোনো রোগ নেই। ওই যে তোমাকে বললাম না, একটা ডাক্তার মেয়ে এসে আমার সাথে প্রত্যেক দিন খারাপ ব্যবহার করে। ওই মেয়েটার কারণেই তো আমি এইভাবে চিৎকার চেঁচামেচি করি। হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। তুই কেমন মিথ্যাবাদী এটা আমি খুব ভালো করেই জানি। এখন এক কাজ কর, তোর বড় বোন মিথিলা আসতেছে, কালকে তুই তাকে রিসিভ করবি বিমানবন্দর থেকে। আপুর ডাক্তারি পড়া এত তাড়াতাড়ি শেষ? ওয়াও, আপুর সাথে আরও কেউ আসবে নাকি? তোর আপুর সাথে আর কে আসবে শুনি? তোর আপু একা গেছে, একা আসবে। তোকে যেই কাজটা দিয়েছি ওই কাজটা তুই করবি, এটা মনে রাখিস। নাহিদ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর নাহিদের আব্বু খাবার খেয়ে উঠে অফিসের দিকে রওনা দিল। এইদিকে নাহিদ খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলো। হাঁটতে হাঁটতে তার বন্ধুদের কাছে যাইতেছে। এমন সময় পিছন থেকে নাহিদকে ধাক্কা মেরে ফেলে দিল ইমন। নাহিদ পিছনে ফিরতেই দেখতে পেল ইমন দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে উঠে দাঁড়িয়ে দৌড়াতে লাগলো আর বলতে লাগলো। শালা তুই প্রত্যেক দিন এইরকম একটা কাজ করিস। আজকে দেখ হাত পা কেটে গেছে। তোকে তো আজকে আমি মেরে ফেলবো। প্রত্যেক দিন এইরকম অত্যাচার, তাও আবার বারবার আমার সাথেই। আমি এইরকম অত্যাচার সহ্য করতে পারবো না। আর আজকে তোর মাথা ফাটাবো। এরপরে আমি এইখান থেকে যাব। শালা, আমার মাথা ফাটিয়ে লাভ কি? তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে। প্লিজ তুই ভাই আমার পিছনে আর দৌড়াস না। আমি আর দৌড়াতে পারবো না। এই দেখ আমার হাত পা ব্যথা হয়ে গেছে। চল তোকে হাসপাতালে নিয়ে যাই। শালা এতদিন আস্তে ধাক্কা মেরেছিস, আজকে কেন এত জোরে ধাক্কা মারলি বলতো আমাকে? তোর জন্য এই রকম হয়েছে। এখন চল, তুই আমার চিকিৎসার খরচ দিবি, সাথে 1 মাসের খরচ দিবি। ঠিক আছে চল। তোর 1 মাসের খরচ ওই 20 টাকা, এটা আমি খুব ভালো করেই জানি। এখন তাড়াতাড়ি চল, তোর হাত থেকে রক্ত পড়তেছে। এই বলে ইমন আর নাহিদ ওইখান থেকে উঠে চলে আসলো দুজন হাসপাতালে। ইমন নাহিদকে একটা কেবিনে বসিয়ে রেখে চলে আসলো ডাক্তারের কাছে আর বলতে লাগলো। ডাক্তার, আমার বন্ধুর হাত ছুলে গেছে, আপনি একটু এসে ওর হাত ব্যান্ডেজ করে দেন। সামান্য হাত ছুলে যাওয়ার জন্য ব্যান্ডেজ করে দিতে হবে? হ্যাঁ, কারণ আমার বন্ধুটা একটু পাগল, তার পাগলামি সহ্য করতে করতে এই পর্যন্ত নিয়ে এসেছি। আপনি যদি
এখন না যান, তাহলে সে আমাদের অবস্থা খুবই খারাপ করে ছাড়বে। তাহলে চলেন তাড়াতাড়ি যাই। ইমন ডাক্তারকে নিয়ে চলে আসলো নাহিদের কাছে। এদিকে নাহিদ চুপচাপ বসে আছে। ইমনকে আসতে দেখে বলতে লাগলো, কিরে শালা, এতক্ষণ লাগে আসতে? আমার হাত থেকে রক্ত পড়ে পুরো রুম ভেসে গেছে। আর ডাক্তার ম্যাডাম নাহিদ আর কিছু বলতে পারল না। এক নজরে তাকিয়ে আছে নাহিদার দিকে। এদিকে নাহিদা তাড়াতাড়ি করে নাহিদের হাত পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধ লিখে দিয়ে বলতে লাগলো, এই যে মিস্টার সল্টু মিয়া, এই নেন, এটা রাখেন। এখানে যত ওষুধপত্র আছে সব ওষুধপত্র এনে এরপরে নিয়মিত খাবেন 1 সপ্তাহ, না হলে কিন্তু হাত শুকাবে না। ঠিক আছে ডাক্তার, তবে আপনি যদি আপনার ফোন নাম্বারটা এখানে একটু লিখে দিতেন তাহলে আমার জন্য আরও বেশি সুবিধা হতো। আমি আপনাকে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতে পারতাম কখন ওষুধগুলো খাবো। আপনি কি পাগল? এখানে দেখতেছেন না লেখা আছে সকালে, দুপুরে এবং রাতে ওষুধ খাবেন। আপনি কেন আমার ফোন নাম্বার চাইতেছেন? আমি কেন আপনাকে আমার ফোন নাম্বার দিব? আসলে ম্যাডাম, না থাক, লাগবে না। বাবা, এখন তাহলে তোর স্বপ্ন পূরণটা হবে। প্রত্যেকদিন যে স্বপ্ন দেখে তোর আম্মুর হাতে মায়ের খাস, এটাই মনে হয় ওই মাইয়াটা, তাই না রে? হ্যাঁ, পুরো সেম সেম। তবে মেয়েটা কিন্তু জোস। আমাকে তো প্রত্যেক দিন তাকে দেখার জন্য এখানে আসতেই হবে। এখন কিভাবে আসবো না এটা আমি জানি না। সব কিছুর ব্যবস্থা তোর করতে হবে। আমি আবার কি ব্যবস্থা করব? আমি এত কিছু ব্যবস্থা করতে পারবো না। আর তোর বোন কালকে আসতেছে, তুই তোর বোনকে দিয়ে সবকিছু ব্যবস্থা করাতে পারবি আশা করি। চল, তোর জন্য ওষুধ কিনে এরপরে দুপুরে খাবার কিনে দেই, না হলে তো তুই আবার আমার উপরে চিৎকার চেঁচামেচি করবি। তোর উপরে চিৎকার চেঁচামেচি করবো না তো কার উপরে করব? ওই শালাদের তো কোনো খবরই নেই। শালারা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কই আমাদেরকে একটু সময় দিবে তা না করে তাদের গার্লফ্রেন্ডকে সময় দিতেছে। মনে থাকবে, সব শালাদেরকে দেখে নিব। একটাকেও বিয়েতে দাওয়াত দিব না আমার। নাহিদ এইসব বলতেছে। এইদিকে নাদিয়া তার কেবিনে এসে বসতে নার্স এসে বলতে লাগলো, নাদিয়া ম্যাডাম, আপনি এই ছেলেটার হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন যে? আমাদেরকে তো বললেই হতো, আমরা ব্যান্ডেজ করে দিতে পারতাম। আরে ওই ছেলেটা একদম পাগল, কি আবল তাবল বলা শুরু করে দিয়েছে। আমার ফোন নাম্বার চাইতেছে, আরো কত কিছু বলেছে। তোমাদেরকে দিল তো তোমরা 10 মিনিটের মধ্যে পাগল হয়ে যাইতে। আরে এসব পোলাপাইন এরকম করে, আর আপনার মতো সুন্দরী ডক্টর দেখলে তো হয়েছে তাদের মাথা পুরোই আউট অফ ডেঞ্জার্স হয়ে যায়। নার্স এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো বাহিরে। অন্যদিকে নাহিদ সব কিছু নিয়ে চলে আসলো বাসায়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে নাহিদার মুখটা ভেসে উঠল তার সামনে। নাহিদ চোখ বন্ধ করে নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই লাভ ইউ নাদিয়া, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। ইস, মনে চাইতেছে সারাদিন তোমার কাছে থাকি। তবে কাল থেকে অবশ্যই তোমার কাছে থাকবো। আই লাভ ইউ। নাহিদের আম্মু নাহিদকে ডাক দেওয়ার জন্য নাহিদের রুমে এসে দেখে নাহিদ এরকম আবল তাবল বলতেছে। এটা দেখে নাহিদের আম্মু পা থেকে জুতা খুলে ঠাস করে মেরে দিল নাহিদের পাছায় আর বলতে লাগলো, কি রে, তুই এইসব আবল তাবল কি বলতেছিস? বাইরে থেকে এসে উল্টাপাল্টা বলা শুরু করে দিয়েছিস। ডাক দেবো নাকি তোর আব্বুকে? না আম্মু, এমনটা কইরো না। এমনটা করলে আমি কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব ওই মেয়েটার কাছে। যা যা তাড়াতাড়ি এই বাড়ি থেকে তুই বিদায় হ, তাহলেই তো শান্তি পাবো। তুই না গেলে শান্তি পাবো কি করে? এই নে, এখানে টাকার লিস্ট আছে। এই লিস্ট অনুযায়ী তুই সব কিছু কিনে নিয়ে আসবি বাজার থেকে। তোর বোন আসতেছে, তোর বোনের জন্য ভালো মন্দ রান্না করতে হবে। হ্যাঁ, তার জন্য যত পারো রান্না করতে থাকো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইছিলাম, সেই জিনিসটা কবে এনে দিবে আমাকে বলো। তুই এখনো পিচ্ছি, তোকে সেই জিনিস এনে দেওয়া যাবে না। যা আনার জন্য বলেছি তা তাড়াতাড়ি নিয়ে আয়, না হলে কিন্তু তোর খবর আছে। হে হে, আমাকে এইভাবে ভয় দেখিয়ে সব কিছু করাও, দেখে নিও কিছুদিন পর আর এইভাবে করাতে পারবে না। এখন যত পারো করাও। এই বলে নাহিদ ওইখান থেকে চলে আসলো বাজারে। সব কিছু বাজার করার পর রিক্সা দিয়ে বাড়ির পথে ফিরছিল। এমন সময় অন্য রিক্সায় তাকাতে দেখতে পেল নাদিয়া তার বাড়িতে যাইতেছে। এটা দেখে নাহিদ রিক্সাওয়ালাকে বলতে লাগলো, মামা একটু দাঁড়ান, আমার একটা কাজ আছে। এ বলে রিক্সাটা দাঁড় করিয়ে নাহিদ ওইখান থেকে দৌড়ে চলে আসলো নাদিয়ার সামনে। রিক্সাটা দাঁড় করিয়ে নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, ওষুধগুলো কিভাবে খাবো আমার তো মনে নেই। আবার যদি আপনি একটু বলে দিতেন তাহলে খুবই ভালো হতো।
নাহিদের কথা শুনে নাদিয়া মনে মনে বলতে লাগলো, তোমাদেরকে দিলে তো তোমরা 10 মিনিটের মধ্যে পাগল হয়ে যাইতে। এই ছেলেটা তো দেখতেই পাগলের মতো লাগতেছে। কালকে যদি আবার আমার চেম্বারে আসে তাহলে ভালো করে উচিত শিক্ষা দিয়ে দিতে হবে, যাতে আর কখনো আমার সামনে না আসে। আর যদি আমার সামনে আসে তাহলে তার কি অবস্থা হবে সেটা আমি নিজেও জানি না। ওষুধগুলো ভালোভাবে বলে দিয়ে এখান থেকে কেটে পড়ি। এই বলে নাদিয়া ওষুধগুলো বলে দিয়ে তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। এদিকে নাহিদ ওইখান থেকে সোজা চলে আসলো ওই রিক্সায় উঠে বসে আছে। এমন সময় রিক্সাওয়ালা নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, আপনি কি ওই মেয়েটাকে ভালোবাসেন নাকি? এভাবে রিক্সা থেকে নেমে দৌড়ে ওই মেয়েটার কাছে গেলেন যে? আমার তো মনে হয় আপনি ওই মেয়েটাকে ভালোবাসেন। ভালোবাসা মানে? এই মেয়েটাকে ভালোবাসি না তো। এই মেয়েটাকে আমি আমার জীবন সঙ্গী বানাবো, তার জন্যই তো এরকম করতেছি। ও আচ্ছা, আমি আরও কত কিছু ভাবলাম। যাই হোক, আপনার বাড়ির সামনে চলে এসেছি, এখন নামেন তাহলে। নাহিদ রিক্সা থেকে নেমে সবকিছু বাড়ির ভিতর নিয়ে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। এদিকে সবকিছু রাখার পর নাহিদ সোজা তার রুমে এসে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে তাকিয়ে তার বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে তার বোন বলতে লাগলো, কি রে নাহিদ, তোর কি অবস্থা? তোকে ফোন দিলে তো বাসায় পাওয়া যায় না। কালকে সকাল 6টার মধ্যে এয়ারপোর্টে থাকতে হবে তোর। আমি ভোর 5টার সময় ফ্লাইট থেকে নামবো। ঠিক আছে, দাঁড়াতে পারি, তবে আমাকেও একটা সাহায্য করতে হবে। যদি সাহায্য করতে পারো তাহলে আমি তোমার জন্য ওয়েট করব। আর যদি তুমি সাহায্য করতে না পারো তাহলে আমি ওয়েট করব না। সব সময় ঘুষ খাওয়ার চেষ্টা করিস কেন? আচ্ছা, কি করতে হবে এটা না হয় পরে বলিস। কালকে সকালে আমাকে নিয়ে যাওয়ার পথে তুই বলতে থাকবি, এরপরে কিভাবে কি প্ল্যান করতে হয় এটা আমি করব। তোর কোনো কিছু ভাবতে হবে না। ঠিক আছে, তোমার উপরে পুরো ভরসা করে ছেড়ে দিলাম। তোমার জন্য বস্তা ভর্তি বাজার করে আনলাম। এখন তাহলে ফোন রাখি, খুবই ক্লান্ত লাগতেছে। এ বলে নাহিদ কলটা কেটে দিল। কল কেটে দিয়ে চলে আসো নিচে। এসে দেখে তার আম্মু বসে আছে। তার আম্মুকে দেখে নাহিদ বলতে লাগলো, আম্মু, মিথিলা আপুর সাথে কথা হয়েছে। মিথিলা আপু বলেছে যে 6টার মধ্যে এয়ারপোর্টে থাকার জন্য। মিথিলা আপু 5টার সময় ফ্লাইট থেকে নামবে। আমি কি ইব্রাহিম ভাইকে বলে রাখবো নাকি? বলে রাখতে হবে না, তোর আব্বু হয়তো বলে রেখেছে। নাহিদ তার আম্মুর সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর নাহিদ আবারও চলে আসলো উপরে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ টিভি দেখার পরে উপরে এসে বিছানায় শুয়ে আছে। এমন সময় নাদিয়ার কথা মনে পড়ে গেল নাহিদের। এদিকে নাহিদ কি করবে বুঝে উঠতে পারতেছে না। চোখ বন্ধ করলে নাদিয়ার মুখটা ভেসে ওঠে তার সামনে। এটা দেখে নাহিদ মনে মনে বলতে লাগলো, এই মেয়েটাকে প্রথম দেখে এত ভালো লেগে গেছে। আমি তো কখনো এরকম কারো প্রতি ফিলিংস আসে নাই। আমার বান্ধবীরাও তো আমার সাথে গা ঘেঁষাঘেঁষি করেছে, তারপরেও তো এরকম ফিলিংস আসে নাই। আজকে কেন এরকম ফিলিংস আসতেছে বুঝতেছি না। নাহিদ এইসব কথা চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা চিন্তা ভাবনা করার পর কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। ভোর 4টা। নাহিদ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইব্রাহিমকে নিয়ে চলে আসলো এয়ারপোর্টে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিথিলা আসলো বাহিরে। নাহিদ মিথিলাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এইদিকে মিথিলা নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত বছর তো দেশে ছিলি, কয়টা মেয়ে পটিয়েছিস আমাকে বলতো। আমি দেখি সবগুলো মেয়ের থেকে কোন মেয়েটা সুন্দর এবং কোন মেয়েটা কি করে সবকিছু জানার পর তোর জন্য না হয় নিয়ে আসবো। আজ পর্যন্ত একটাও মেয়ে পটাই নাই, তবে গতকালকে একটা অসুবিধা হওয়ার কারণে হাসপাতালে গিয়েছিলাম। ওইখানে একটা ডাক্তারনির সাথে পরিচয় হয়েছে। ওই ডাক্তারনিকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। এখন চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। ও আচ্ছা, আমি তো এখন দেশে চলে এসেছি। দেখি তোকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারি কিনা। তবে আগামী 10 থেকে 15 দিন আমাকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে, তাহলে আমি তোকে ব্যবস্থা করে দিতে পারবো। আর যদি ঘোরাঘুরি করতে না পারিস তাহলে আমি ব্যবস্থা করে দিব না। ঠিক আছে, আমি তোমাকে 10-15 দিন না পুরো 20 দিন নিয়ে ঘোরাঘুরি করব। তবে ঘোরাঘুরির সকল খরচ তোমাকে দিতে হবে। আর যদি তুমি না দিতে পারো তাহলে আমি ঘোরাঘুরি করতে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, ঘোরাঘুরি করার সকল খরচ কিন্তু আমি দেব। এখন একটু চুপ কর, তোর কথা শোনার পর আমার মাথা কেমন যেন ব্যথা করছে। নাহিদ একদম চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো মিথিলা বাড়ির ভিতরে ঢুকে গেল। এইদিকে নাহিদ সবগুলো লাগেজ বাড়ির ভিতরে নিয়ে যাইতেছে। নিয়ে যাওয়ার পর এক সাইডে রেখে দিয়েছে। নাহিদ সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুমের দেশে পাড়ি জমালো।
অন্যদিকে মিথিলা রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো তার আম্মু আর বলতে লাগলো, কিরে খাওয়া দাওয়া করবি না নাকি? খাওয়া দাওয়া করে এরপরে একবারে ঘুমা, তখন তোকে আর কেউ ডাকাডাকি করবে না। এখন আর খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করলে আর ঘুম আসবে না। আমার এখন একটু ঘুমাই, পরে না হয় উঠে খাওয়া দাওয়া করবো। নাহিদ যদি ঘুম থেকে উঠে তাহলে বলবে আমাকে এসে ডেকে দেওয়ার জন্য। সবার জন্য সবকিছু নিয়ে এসেছি, সবাইকে দেবো। এ বলে মিথিলা বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 11টা। মিথিলা এবং নাহিদ দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় মিথিলা লাগেজগুলো খুলে কার কার জন্য কি কি এনেছে সবাইকে সব কিছু দিতে লাগলো। সব কিছু দেওয়ার পর নাহিদকে উদ্দেশ্য করে মিথিলা বলতে লাগলো, নাহিদ রেডি হ, একটু পর বাইরে বের হবো ঘোরাঘুরি করার জন্য। ঠিক আছে, তুমিও রেডি হয়ে আসো, আমিও রেডি হয়ে নিতেছি। আর কোথায় কোথায় যাবে প্ল্যান করে নাও, আমিও তেমনভাবে রেডি হয়ে নিব। এত সুন্দরভাবে সাজুগুজু করতে হবে না। তুই কোনো মেয়ের সাথে দেখা করতে চাচ্ছিস না যে এত সুন্দরভাবে সাজুগুজু করবি। এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। নাহিদ চলে আসলো তার রুমে। ডর থেকে ড্রেস বের করে চেঞ্জ করে সুন্দরভাবে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে মিথিলা রেডি হয়ে বসে আছে। নাহিদকে আসতে দেখে বলতে লাগলো, কি রে, তুই তো দেখি মেয়ে মানুষের মতো হয়ে গেছিস। এইভাবে এত দেরি করে কেউ রেডি হয় নাকি? আমি তো সেই 5 মিনিট ধরে এখানে বসে আছি। আমি তো রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমার রুমে, কিন্তু তুমি তো আসছিলে না, তাই আর কি আমি নিচে এসে দেখলাম তুমি বসে আছো। আর এখানে আমার অপরাধ কি? আমি কি জানি না কি তুমি এখানে থাকবে? এখন চলো তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে যাইতেছে। এই বলে নাহিদ মিথিলাকে নিয়ে বের হয়ে পড়ল ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। বাইরে বের হয়ে একটা রিক্সা নিয়ে পাশের এলাকায় সুন্দর একটা পার্কের উদ্দেশ্যে যাইতেছে। এমন সময় নাহিদ নাদিয়াকে দেখতে পেল একটা বাড়ির ভেতর থেকে বের হইতেছে। বাড়ির নাম্বারটা নোট করে রাখলো আর মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু ওই দেখো একটা মাস্ক পরা মেয়ে যাইতেছে, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। এখন যে করি হোক ওই মেয়েটাকে আমার লাগবেই লাগবে। তুমি কিন্তু ব্যবস্থা করে দিবে। তুমি যদি ব্যবস্থা করে না দাও তাহলে কিন্তু আমি তাকে পাবো না। আমি ব্যবস্থা করে দিলে কিভাবে কি হবে? তুই নিজে ব্যবস্থা করে নে। আমিও দেখতে চাই তোর মধ্যে কতটুকু ট্যালেন্ট আছে। এই মেয়েটাকে যদি তুই রাজি করাতে পারিস তাহলে আর 3 মাস পর আমি নিজে সবার সাথে কথাবার্তা বলে তোর আর ওই মেয়েটার বিয়ে দেবো। ঠিক আছে, যে করে হোক আমি এই মেয়েটাকে রাজি করাবো অবশ্যই। এখন আমি গেলাম। এ বলে নাহিদ মিথিলাকে নিয়ে চলে আসলো ওই পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আরও কয়েকটা পার্কে গিয়ে বিকালের দিকে চলে আসলো বাসায়। নাহিদ বসে আছে সোফায় আর টিভি দেখতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নয়ন কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে নয়ন বলতে লাগলো, নাহিন তাড়াতাড়ি করে 3 রাস্তার মোড়ে আয়, মনির অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমরা তাকে নিয়ে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। গতকালকে আমাকে যে হাসপাতালে নিয়ে গিয়েছিলি তুই, ওই হাসপাতালে নিয়ে যা সবাই মিলে। আমি ওই হাসপাতালে আসতেছি। ওই হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালে নিয়ে যাবি না কিন্তু। ঠিক আছে, আমরা সেই হাসপাতালে যাইতেছি, তুই তাড়াতাড়ি আসিস কিন্তু। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে নয়ন কলটা কেটে দিয়ে চলে আসলো হাসপাতালে। এদিকে নাহিদ তাড়াতাড়ি করে ওই হাসপাতালে এসে সোজা চলে আসলো নয়নের কাছে। নয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মনিরের কি অবস্থা? এখন সে কেমন আছে? আর তার কি হয়েছে এমন? তেমন বেশি কিছু হয় নাই, হয়তো একটা পা ভেঙে গেছে। ডাক্তার চেক আপ করতেছে, কিছুক্ষণের মধ্যে জানাবে বলেছে কি করতে হবে। নাহিদ এবং বাকি সবাই বাহিরে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছে। এমন সময় নাদিয়া বাইরে এসে নাহিদকে দেখে মনে মনে নাহিদকে দুটা বকা দিয়ে নয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার নয়ন, আপনার বন্ধুর অবস্থা খুবই খারাপ। আপনার বন্ধুর পা ভেঙে গেছে, এখন এটা ব্যান্ডেজ করতে হবে। ব্যান্ডেজ না করলে আপনার বন্ধুর পা ঠিক হবে না। 1 মাস বেড রেস্টে থাকতে হবে। ঠিক আছে ডাক্তার, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন, তবে তার যাতে কোনো ক্ষতি কিছু না হয় ওই দিকটা একটু খেয়াল রাখবেন। নাদিয়া আর কোনো কিছু না বলে ওইখান থেকে সোজা চলে আসলো কেবিনের ভিতরে। মনিরের পা ব্যান্ডেজ করতেছে আর নার্সকে উদ্দেশ্য করে বলতেছে, নার্স একটু বাইরে গিয়ে ওনার বন্ধু বান্ধবকে বলেন যে এবি পজিটিভের রক্তের ব্যবস্থা করতে 2 ব্যাগ। রক্তগুলো 1 ঘন্টার মধ্যে লাগবে। ঠিক আছে ডক্টর, আমি এখনই তাদেরকে গিয়ে বলতেছি। এই বলে নার্স তাড়াতাড়ি করে চলে আসলো বাইরে। সবাইকে উদ্দেশ্য করে নার্স বলতে লাগলো, ডক্টর বলেছে যে আপনাদেরকে এবি পজিটিভ রক্ত ব্যবস্থা করার জন্য, তাও আবার 1 ঘন্টার মধ্যে, এবং 2 ব্যাগ রক্ত লাগবে। নার্স আমার এবি পজিটিভ রক্ত
আমি 2 ব্যাগ রক্ত দিতে চাই, চলেন আমাকে নিয়ে। আর তোরা এখানে দাঁড়া, আমি রক্ত দিয়ে আসতেছি। নাহিদ নার্সের সাথে চলে আসলো কেবিনের ভিতরে। পাশের বেডে শুয়ে রক্ত নিতেছে নার্স নাহিদের কাছ থেকে, আর এইদিকে নাহিদ নাদিয়াকে দেখতেছে। নাদিয়াও মাঝে মাঝে নাহিদের দিকে তাকাচ্ছে। বেশ কিছুক্ষণ রক্ত দেওয়ার পর নাদিয়া নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার নাহিদ, আপনি এখানে শুয়ে থাকেন। 1 ঘন্টা শুয়ে থাকবেন, 1 ঘন্টা পর আপনি উঠে বাইরে চলে যাবেন, আর আপনার বন্ধুকেও বাসায় নিয়ে যেতে পারবেন। ডাক্তার, আমি যে রক্ত দিয়েছি আমার শরীর থেকে তো রক্ত চলে গেছে। এখন আপনি আমাকে কিছু ওষুধ দেন যাতে রক্ত চলে আসে শরীরে। কোনো ওষুধ নেই, আপনি ভালো মন্দ খাবার খাবেন কয়েকদিন, দেখবেন এমনিতেই আপনার শরীরে রক্ত চলে আসবে। আর আপনার শরীরে রক্তের দরকার নেই বেশি, আপনি এমনিতেই ভালো আছেন। নাদিয়া এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো তার কেবিনে। এদিকে নাহিদ বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো বাহিরে। সবাইকে বলতে সবাই ওষুধ এবং মনিরকে নিয়ে চলে আসলো মনিরের বাসায়। কলিং বেল দিতেই মনিরের আম্মু এসে দরজা খুলে দিল। মনিরের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, মনিরের কি হয়েছে আর পায়ে ব্যান্ডেজ করা কেন? নাহিদ, মনিরের কি হয়েছে? আমি কিছু জানি না আন্টি, নয়ন বলতে পারবে, কারণ নয়ন মনিরের সাথে ছিল। তারা আমাকে ফোন দেওয়ার পর আমি গিয়েছি। আচ্ছা, আগে ভেতরে আসো, তারপর না হয় কথা বলতেছি। আর নয়ন এবং বাকি দুজন, তোমরা মিলে একটু মনিরকে তার রুমের ভেতর দিয়ে আসো, তাহলে খুব ভালো হবে। মনিরের বন্ধুরা মনিরকে নিয়ে চলে আসলো মনিরের রুমে। এইদিকে মনির সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোরা কিন্তু আম্মুকে বলবি না আমি অ্যাক্সিডেন্ট করেছি। বলবি যে খেলার সময় পড়ে গেছি মাঠে, পরে পা একটু মুচকে গেছে, ডাক্তার দেখে ব্যান্ডেজ করে দিয়েছে। ঠিক আছে, তুই তাহলে এখন শুয়ে থাক। আমরা আন্টিকে ওষুধপত্র বুঝিয়ে এবং বাকি সব কিছু বুঝিয়ে দিয়ে যাইতেছি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন তো আছে, আমাদেরকে ফোন দিবি, আমার সাথে সাথে চলে আসবো। ঠিক আছে, তোরা যা তাহলে। নয়ন ওইখান থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। মনিরের আম্মু নাহিদের সাথে কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর নয়ন মনিরের আম্মুকে সবকিছু বুঝিয়ে দিয়ে ওইখান থেকে চলে যায় যার যার বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। নাহিদ বাড়িতে ফিরতে মিথিলাকে বলতে লাগলো, কি রে, তুই ওই সময় ওইভাবে দৌড়াদৌড়ি করে বাড়ির বাইরে গিয়েছিলি কেন? আর বাড়ির বাইরে কি এমন হয়েছে যে দৌড়াদৌড়ি করে বাইরে গিয়েছিস? আর বইলো না আপু, আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখার জন্য গিয়েছিলাম। পরে হাসপাতালে রক্ত দিয়ে এসেছি তাকে। কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট করেছে নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছিল, এটার জন্যই তো আমি গিয়েছিলাম, না হলে কি যাইতাম নাকি? আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, এরপরে না হয় কথা বলা যাবে। নাহিদ চলে আসলো ফ্রেশ হওয়ার জন্য তার রুমে। বেশ কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বাইরে আসতে মিথিলা বলতে লাগলো, নাহিদ, কাল থেকে তো আমার ডিউটি আছে, তুই কি প্রত্যেকদিন সকালে আমাকে দিয়ে আসতে পারবি নাকি হাসপাতালে? পরে আবার যখন আমি তোকে কল দিব তখন তুই নিয়ে আসতে পারবি। হ্যাঁ, নিয়ে আসতে পারবো, তবে আমাকে আধা ঘন্টা আগে কল দিবে, বলবে যে এইরকম টাইমে আমাকে যেতে হবে। আমি যদি দূরে কোথাও যাই তাহলে আমি তাড়াতাড়ি করে চলে আসতে পারবো। ঠিক আছে, আমি তোকে সকালবেলা ডেকে দেবো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাস, কিন্তু সকাল 8টা থেকে আমাকে জয়েন করতে হবে। 9টায় বড় বড় ডক্টর আসবে আমাকে দেখার জন্য। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে এখনই তাহলে ঘুমিয়ে যাই। এখন যদি না ঘুমাই তাহলে সকালবেলা উঠতে পারবো না। এই বলে নাহিদ নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও উপরে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে নাদিয়া রাতের খাবার খেয়ে টিভি দেখার জন্য বসেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে নাদিয়া, আর কত দেরি করবি? এখন তো অন্তত বিয়েটা, এত দেরি করা কিন্তু একদম ভালো না, আর এত দেরি আমার পছন্দ না। না, আরো 2-1 বছর পর বিয়ের কথা আমাকে বলবে, এর আগে আমাকে কোনো কিছুতেই প্যারা দিবে না। যদি প্যারা দাও তাহলে কিন্তু আমি আর বিয়ের কথা বলতেই দিব না তোমাকে। তোর যদি ছেলে পছন্দ থাকে তাহলে বল, আমরা কথাবার্তা বলি। এইভাবে চুপচাপ থাকলে তো আর হবে না, তোর পছন্দ থাকলে আমাদেরকে তো বলতে হবে। না, আমার তেমন পছন্দ নেই, তবে সময় দিতে হবে আমাকে। আমি আমার সময় মতো বিয়ে করব, এর আগে বিয়ে করব না। নাদিয়া তার আম্মুর সাথে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে ওইখান থেকে উঠে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ বলতে লাগলো, ম্যাডাম, মনির নামের একটা ছেলের পা ব্যান্ডেজ করে দিয়েছেন। ওই ছেলেটা একটু আগেই কল দিয়েছিল, আপনার সাথে নাকি কথা বলবে। আমি কি আপনার পার্সোনাল নাম্বারটা দিব? তুমি কি জানো না
কেন ডাক্তারের পার্সোনাল নাম্বার দেওয়া যায় না? তুমি তাকে বলো কি সমস্যা হয়েছে, সমস্যার কথা আমাকে বললে আমি বলতেছি কি কি ওষুধ খাওয়ার জন্য। ঠিক আছে, আমি এক্ষুনি জিজ্ঞেস করতেছি। নার্স মনিরের কাছ থেকে সমস্যাগুলো শুনে নাদিয়াকে বলতে নাদিয়া আরও 2-3টা ওষুধ লিখে দিল। ওষুধ লিখে দিয়ে নাদিয়া ঘুমেতে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। মিথিলা ঘুম থেকে উঠে নাহিদকে ঘুম থেকে উঠে বলতে লাগলো, এই নাহিদ, তাড়াতাড়ি ওঠ, আমাকে হসপিটালে দিয়ে এসে এরপরে যত ইচ্ছে ঘুমা। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, ফোন দিচ্ছে হসপিটাল থেকে। তুমি রেডি হও, আমি তোমাকে এখনই দিয়ে আসতেছি। এই বলে নাহিদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিথিলাকে নিয়ে ওইখান থেকে চলে আসলো হাসপাতালে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মিথিলা বলতে লাগলো, নাহিদ, তুই এখন বাসায় চলে যা, এখানে আর কোনো কাজ নেই। যদি দরকার পড়ে তাহলে আমি তোকে ফোন দেবো। এখন তাহলে তুই বাসায় গিয়ে ঘুমা। নাহিদ তার বাইক নিয়ে ওইখান থেকে চলে আসলো তার বাসায়। হালকা পাতলা খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিতে তার চোখটা বুজে আসলো। তাকিয়ে দেখেন নয়ন কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে নয়ন বলতে লাগলো, কিরে তুই এখন কোথায় আছিস? সকালবেলা দেখলাম মিথিলা আপুকে নিয়ে কোথায় যেন বের হলি। তোকে ফোন দিলাম কিন্তু তুই ফোন রিসিভ করলি না। ব্যস্ত ছিলি নাকি? ব্যস্ত ছিলাম না, আর ফোন মনে হয় সাইলেন্ট করা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আর সাইলেন্ট অফ করি নাই। ও আচ্ছা, এখন যাই হোক, এইসব কথা বাদ দিয়ে আগে আমার কথা শোন। লাবণীর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কি করব বুঝে করতে পারতেছি না। তার পরিবারের সাথে যে এখন কথা বলবো সেটাও বলতে পারতেছি না। কিছুক্ষণ আগে লাবণী ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি করতেছে। কি করব তুই একটু আমাকে বল। সে তোর সাথে সুখে থাকতে পারবে তো? যদি সুখে থাকতে পারে তাহলে তুই তাকে নিয়ে পালিয়ে যা। তাকে কিভাবে বাহিরে বের করতে হয় আমি সে ব্যবস্থা করব। তুই একবার তাকে বাহিরে বের করে দে, এরপরে দেখ কতটা দূরে চলে যায়। অনেকটা দূরে চলে যাব, পরিস্থিতি শান্ত হলে এরপরে আসবো। ঠিক আছে, পরিস্থিতি শান্ত হলে না হয় তুই আসিস। তোকে আর এত কি বোঝাবো? তুই আমাদের বাকি বন্ধুদেরকে খবর দে। বলছি গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি ডেকেছি, তাহলে সবাই আসবে। আচ্ছা, আমি সবাইকে খবর দিতেছি কিছুক্ষণের মধ্যে। তুই একটু ভালো প্ল্যান করে কর, যাতে কোনো সমস্যা না হয় এবং কেউ দেখলেও যাতে চিনতে না পারে। আচ্ছা, তুই এত চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। নাহিদ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে উঠে কিছুটা দূরে এসে কার নাম্বারে যেন ফোন দিল। বেশ কিছুক্ষণ পর রিসিভ করার পর নাহিদ তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো রূপালি, তুই তোর 2টা বোরকা নিয়ে আসতে পারবি? একদম ভালো বোরকা নিয়ে আসবি, আমার জন্য জরুরি দরকার। পারবি তো নিয়ে আসার জন্য? হ্যাঁ, নিয়ে আসতে পারবো, তবে তার আগে একটা কথা, তুই বোরকা কবে ফেরত দিবি আগে এটা জানা, তাহলে আমি তোকে 2টা নিয়ে এসে দিতে পারবো। এত কিপটামি করিস না তো। 2-3 ঘন্টার জন্য নিয়ে আসবো, 2-3 ঘন্টা পর আবার তোকে ফেরত দিয়ে দিব। তুই এভাবে অনেকবার বলেছিস কিন্তু একবারও দিস নাই। তবে আজকে যদি না দিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। নাহিদ রূপালীর কাছ থেকে বোরকা 2টা নিয়ে চলে আসলো নয়নের গার্লফ্রেন্ডের বাসায়। এসে দেখে নয়ন গার্লফ্রেন্ডের মন মারা হয়ে বসে আছে। এটা দেখে নাহিদ বলতে লাগলো, এই যে ভাবি, মন মরা হয়ে বসে থাকবেন না, আপনি একটু আমার সাথে পাশের রুমে চলেন, আপনার সাথে জরুরি কথা আছে। নয়নের বউ নাহিদকে চিনে ফেলেছে। এদিকে নাহিদ নয়নের বউকে নিয়ে চলে আসলো পাশের রুমে। বোরকাটা ভালোভাবে পরিয়ে দিয়ে মুখ ভালোভাবে হিজাব বেঁধে চলে আসলো তার রুম থেকে বাহিরে। কেউ নয়নের বউকে চিনতে পারে নাই। ওদিকে নয়নের বউ তাড়াতাড়ি করে নাহিদকে নিয়ে চলে আসলো নয়নের কাছে। এসে নয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে নয়নের শাড়ি ভিজিয়ে ফেলেছে। এইদিকে নাহিদ নয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নয়ন, এখন এখান থেকে যত তাড়াতাড়ি পারিস তাড়াতাড়ি চলে যা, না হলে কিন্তু বিপদে পড়বি। আর তুই আন্টি আঙ্কেলের চিন্তা করিস না, এই দিকটা আমি সামলে নিব। নয়ন নাহিদের কাছ থেকে বিদায় নিয়ে ওইখান থেকে চলে আসলো বাস কাউন্টারে। দূরে একটা বাসের টিকিট কেটে বসে গল্প করতেছে। গল্প করা শেষ হতে নয়নের ফোনটা বেজে উঠলো। তাকে দেখে নাহিদ কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে নাহিদ বলতে লাগলো, নয়ন, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যাওয়া, না হলে কিন্তু খুব সমস্যায় পড়বি তুই, সাথে আমরাও পড়বো। বন্ধু তুই চিন্তা করিস না, আমার কথা, আমরা অনেক দূরে চলে যাইতেছি, আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তুই মনির এবং বাকি সবার খেয়াল রাখিস, কিন্তু কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলিস না, বললে কিন্তু আমার নিজের সমস্যা হবে। তুই কি পাগল হয়েছিস? আমি বলে দিব এত মানুষের বিয়ে করিয়ে দিলাম, আর তুই বলতেছিস তোরটা বলে দিব? এটার জন্য বলি নাই, যদি পুলিশ এসে তোদেরকে চাপ দেয় তাহলে তো তারা অবশ্যই বলে দিবি, এটার জন্যই বললাম। না, কখনো বলবে না কেউ কাউকে,
তুই নিশ্চিন্তে থাক। আর এখন ফোন রাখলাম। বেশি কথা বললে যদি আমার ফোন হ্যাক করে রাখে তাহলে তারা জানতে পারবে আমি কোথায় আছি, কি করতেছি। নয়ন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর নাহিদ নয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তাহলে ফোনটা কেটে দেই, পরে তাহলে তোর সাথে কথা হবে। এই বলে নাহিদ কলটা কেটে দিয়ে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মিথিলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মিথিলা বলতে লাগলো, কি রে নাহিদ, তুই এখন কোথায় আছিস? তোকে কতবার কল দিলাম, তুই একটা কলও রিসিভ করলি না। এতক্ষণ কোথায় ছিলি তুই? এই তো আসতেছি বাড়ির দিকে, 4-5 মিনিট সময় লাগবে। বাসায় এসে এরপরে তোমাকে সব কিছু বলবো কি কি হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর জন্য সবাই বসে আছে খাবার খাবে বলে একসাথে। নাহিদ কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাসায়। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসে খাবার খাইতেছে। এমন সময় নাহিদের আব্বু বলতে লাগলো, কিরে নাহিদ, বাইরে এইভাবে ঘোরাঘুরি করলে চলবে নাকি? কাজ টাজ তো করতে হবে, কলেজে তো যাস না। হ্যাঁ, কাজ তো করতেই হবে, তবে আর কিছুদিন পরে আমি কাজ করব। এখন কাজে একটুও মন বসবে না। আর মিথিলা আপু, তুমি আমার রুমে আইসো খাওয়া শেষ করে। ঠিক আছে, তুই যা, আমি আসছি কিছুক্ষণ পর। নাহিদ চলে আসলো তার রুমে। এইদিকে মিথিলা খাওয়া দাওয়া শেষ করে নাহিদের রুমে এসে দেখে নাহিদ ফোনে যেন কার সাথে কথা বলতেছে। মিথিলা আস্তে আস্তে করে নাহিদের পাশে এসে বসলো। প্রায় 4-5 মিনিট পরে কথা বলার পর নাহিদ ফোনটা কেটে মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। মেয়েটা নাকি নয়নকে ছাড়া বাঁচবে না। তাই আমি প্ল্যান করে নিজে একটা বোরকা পরে ওই মেয়েটার বাসায় গিয়ে ওই মেয়েটাকে বোরকা পরিয়ে নিয়ে চলে এসেছি নয়নের কাছে। পরে তাদের দুইজনকে অনেকটা দূরে পাঠিয়ে দিয়েছি। পরিস্থিতি শান্ত হলে এরপরে তাদেরকে ফোন দিয়ে বলবো আসার জন্য। তুই বোরকা পরেছিস, এটাও আবার আমাকে বিশ্বাস করতে হবে? আমি তোর কথা বিশ্বাস করি না। তুই আমার কাছে মিথ্যা কথা বলছিস। সত্যি করে বল, তুই কোথায় ছিলি? আর যদি তুই বোরকা পরেই থাকিস তাহলে এখন আমার রুমের থেকে বোরকা নিয়ে এসে পরে দেখা আমাকে, যা। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করো, আমি তোমার রুম থেকে বোরকা নিয়ে এসে পরে দেখাচ্ছি আমাকে কেমন লাগে। এ বলে নাহিদ ওইখান থেকে চলে আসলো মিথিলার রুমে। এসে দেখে বিছানার সাইডে বোরকাটা রাখা আছে। নাহিদ বোরকাটা নিয়ে চলে আসলো তার রুমে। মিথিলার সামনে দাঁড়িয়ে আছে আর বোরকা পরতেছে নাহিদ। মিথিলা নাহিদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নাহিদ বোরকাটা পরা শেষ করতে মিথিলা হাঁ করে তাকিয়ে আছে নাহিদের দিকে। এইদিকে নাহিদ দেখতে পুরো একটা মেয়ের মতো হয়ে গেছে। মেয়েরা যেভাবে বোরকা পরে নাহিদও সেইভাবে বোরকা পরেছে। নাহিদকে দেখে মিথিলা বলতে লাগলো, কি রে, তোকে তো দেখে একদম মেয়েদের মতো লাগছে। যাক, এবার বিশ্বাস করতে পারলাম, তুই একটা ভালো কাজ করেছিস। এখন তাহলে ঘুমা। আচ্ছা, তুমি রুমে যাও, আমি এখন ঘুমাই। আর কালকে কয়টার সময় বের হতে হবে তোমাকে নিয়ে এটাও একটু জানিয়ে দিও। যদি সকালবেলা যেতে হয় তাহলে আমি তোকে ঘুম থেকে ডেকে উঠাবো। তুই তাড়াতাড়ি উঠে যাস কিন্তু। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মিথিলা চলে গেল তার রুমে। এইদিকে নাহিদ বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরদিন সকাল 9টা। নাহিদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে মিথিলা বসে বসে চা খাইতেছে। নাহিদ মিথিলাকে দেখে বলতে লাগলো, আপু, তুমি কি আজকে যাও নাই নাকি? না, আজকে যাইনি, হয়তো বিকালবেলা যেতে হবে, এখনো ফোন দেয়নি। মিথিলা কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে হাসপাতাল থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে নাদিয়া বলতে লাগলো, হ্যালো মিথিলা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি হসপিটালে আসো, তোমার একটা পেশেন্ট এসেছে, গুরুতর সিরিয়াস অবস্থা। তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বলে মিথিলা কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে সবকিছু নিয়ে চলে আসলো হাসপাতালে। এদিকে নাহিদ মিথিলাকে হাসপাতালে নামিয়ে দিয়ে যে চলে আসতে যাবে, এমন সময় হাসপাতালের দিকে ভালোভাবে চোখ তুলে তাকালো। তাকিয়ে দেখে এটা সেই হাসপাতাল। নাহিদ তাড়াতাড়ি বাইক পার করে চলে আসলো হাসপাতালের ভিতরে। কিছুক্ষণ বসে থাকার পর নাদিয়া অপারেশন থিয়েটারের ভিতর থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যেতে যাবে। এমন সময় নাহিদকে দেখতে পেল। নাহিদকে দেখে মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই ছেলেটা আবার আজকে এখানে এসেছে কেন? সাথে তো কাউকে নিয়ে আসে নাই, নিশ্চয়ই আমার সাথে দেখা করার জন্য এসেছে। আমার সাথে কথা বলার জন্য যদি আসে তাহলে তাকে আজকে উচিত শিক্ষা একটা দিব। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবতেছে। এমন সময় নাহিদ মিথিলাকে দেখে চলে আসলো মিথিলার কাছে। এদিকে মিথিলা কিছুটা দূরে ছিল নাদিয়া থেকে। মিথিলা আর নাহিদ কি কথা বলতেছে শুনতে পারছে না নাদিয়া। বেশ কিছুক্ষণ পর নাহিদ ওইখান থেকে উঠে চলে আসলো হাসপাতালের বাহিরে। এদিকে নাদিয়া মিথিলার কাছে এসে মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
মিথিল, ওই ছেলেটাকে তোমার বয়ফ্রেন্ড নাকি? আরে না, ওই ছেলেটা আমার ছোট ভাই। সে নাকি এই হসপিটালের একটা ডক্টরকে পছন্দ করে ফেলেছে, এখন তার জন্য পাগল হয়ে গেছে। তাকে ছাড়া নাকি অন্য কাউকে বিয়ে করবে না। তাই আর কি আমাকে বলে গেছে ওই মেয়েকে যদি পাই তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, তার মানে ওই ছেলেটা আমাকে পছন্দ করে ফেলেছে। ঠিক আছে, ওই ছেলেটাকে কিভাবে ঘোরাতে হয় নাকে দড়ি দিয়ে তা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা মিথিলা, তোমার অপারেশন তো শেষ হয়ে গেছে, এখন কি তুমি বাসায় চলে যাবে নাকি হসপিটালে থাকবে? যেহেতু হসপিটালে নতুন এসেছি গতকালকে, হসপিটালটা না হয় একটু ঘুরে দেখতে থাকি। কোথায় কি আছে তাও তো জানতে হবে আমাকে, তাই না? যেহেতু আমি একজন ডক্টর। ঠিক আছে, তুমি ঘুরে ঘুরে দেখতে থাকো, আমি আমার 2টা পেশেন্ট বসে আছে তাদেরকে দেখে এরপরে আসতেছি। নাদিয়া এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো তার কেবিনে। অন্যদিকে মিথিলা ফোন দিল নাহিদকে। এইদিকে নাহিদ 3 রাস্তার মোড়ে তার বন্ধুদের সাথে বসে বসে চা খাইতেছে আর আড্ডা দিতেছে। এমন সময় তার ফোনটা বাজতে দেখে তাড়াতাড়ি করে পকেট থেকে ফোনটা বের করে কল রিসিভ করতে ওপাশ থেকে মিথিলা বলতে লাগলো, নাহিদ, তুই দুপুর 2টার সময় হসপিটালে বাইরে থাকবি, আমি দুপুর 2টার সময় বাসায় যাব। এরপরে আর আমার কোনো কাজ থাকবে না। ঠিক আছে আপু, আমি এসে তোমাকে নিয়ে যাব দুপুর 2টার সময়। আর তোমাকে যে বললাম ফোন নাম্বারটা নিতে, ফোন নাম্বারটা নিয়েছো নাকি? যাওয়ার সময় নিয়ে নেব, তুই চিন্তা করিস না। ঠিক আছে, এখন তাহলে ফোন রাখলাম। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতেছি, দুপুর 2টার সময় না হয় তোমাকে বাসায় নিয়ে যাব। এই বলে নাহিদ কলটা কেটে দিয়ে আড্ডা দিতে লাগলো। এমন সময় কবির বলতে লাগলো, নাহিদ, তুই তো ভাই তোর গার্লফ্রেন্ড পেয়ে গেছিস। তোর বোন তোর গার্লফ্রেন্ডকে যে করেই হোক পটিয়ে দেবে, কিন্তু আমার কি হবে? আমার তো কেউই নেই। আমাকে কি একটা ব্যবস্থা করে দিতে পারবি না? ভাই তুই তো সেই খাওয়া মালের পিছনে পড়ে আছিস, তাকে ছাড়া কি অন্য মেয়ে তোর ভালো লাগে না? তার পেছনে কেন আমি পড়ে আছি এটা একমাত্র আমি ছাড়া আর কেউই জানে না। তোদেরকে বললে হয়তো তোরা বিষয়টা বুঝবি, কিন্তু এখন বলা যাবে না। চল তোদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাই, ওইখানে গিয়ে তার ব্যাপারে সবকিছু বলবো। কবির এবং বাকি সবাই চলে আসলো নদীর ধারে, একসাথে গোল হয়ে বসে আছে। এমন সময় কবির বলতে লাগলো, সে কারোর সাথে রিলেশনে নাই, তার একমাত্র মামাতো ভাই আছে। সে কয়েকদিনের জন্য তাদের বাসায় বেড়াতে এসেছিল। ছেলেটা অনেক বড় আমাদের মতো। একদিন তার মা বাবা 2জন কাজে চলে গিয়েছিল। কবিতা ঘুমিয়েছিল, তখন ওই ছেলেটা কি যেন ঘুমের স্প্রে করতেই সে আরো গভীর ঘুমে পাড়ি জমায়। পরে তার সাথে এইরকম একটা ঘটনা ঘটেছে। মরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি তার পাশে ছিলাম, তাই সে বেঁচে আছে। আমি চাই তাকে নিয়ে সারা জীবন থাকার জন্য, কিন্তু তার সাথে যে এরকম একটা ঘটনা ঘটেছে এটা পুরো কলেজকে কে যেন ছড়িয়ে দিয়েছে। এরপর থেকে সে সবার সাথে খারাপ ব্যবহার করে, কলেজে ঠিক মতন আসে না। এখন আমি কি করব তোরা নিজেরাই বল। তোর পুরো বিষয়টা বুঝলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, ওই মেয়েটা তোকে বিয়ে করতে পারবে নাকি? যদি বিয়ে করতে পারে তাহলে আমরা তোদের বিয়ের ব্যবস্থা করব। তোদের বাসায় হয়তো মানবে না, তবে চিন্তা নেই, তোরা কয়েকদিন আমাদের বাসায় থাকলে আশা করি তোর আব্বু আম্মু এমনিতেই মেনে নিবে। আর আমি তাদেরকে বুঝিয়ে বললে তারা অবশ্যই মানবে। ঠিক আছে, চল আমার সাথে। আমরা আগে কবিতাদের বাসায় যাব, তারপর বাবা মায়ের সাথে কথাবার্তা বলে এরপর বিয়ের সিদ্ধান্ত নেওয়া যাবে। তার বাবা মায়ের তো একটা সিদ্ধান্ত আছেই। হ্যাঁ চল, বেশি দেরি করা যাবে না, 2টার মধ্যে আবার আমাকে আপুকে আনার জন্য যেতে হবে। কবির এবং বাকি সবাই চলে আসলো কবিতাদের বাসায়। কলিং বেল দিতেই কবিতার আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে বলতে লাগলো, কে তোমরা আর এখানে কি চাই? আন্টি, আপনাদের সাথে আমাদের জরুরি কিছু কথা আছে। আমাদেরকে কি একটু বাড়ির ভিতরে ঢুকতে দিবেন? বাড়ির ভিতরে ঢুকতে দিলে খুব ভালো হবে। ঠিক আছে, আসো তাহলে বাড়ির ভিতরে। সবাই বাড়ির ভিতরে চলে গেল। এদিকে নাহিদ আর বাকি সবাই বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কবিতা নিচে এসে সবাইকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা এখানে এসেছো কেন? আর কবির তোমাকে না বারণ করেছে আমার পিছু আসবে না, তারপরেও কেন আমার পিছু করে আমার বাসা অবধি পৌঁছে গেছো? এক্ষুনি তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কবিতা, তুই একটু চুপ থাকবি? আমি ওদের সাথে কথা বলছি, ওরা কিসের জন্য এসেছে আমি তাদেরকে জিজ্ঞেস করব। তুই এখানে কেন এসে কথা বলছিস? রুমে যা, গিয়ে বসে থাক, আমি ওদের সাথে কথা বলে তোকে ডাক দিব। কবিতা চলে গেল তার রুমে। এইদিকে নাহিদ কবিতার আম্মুকে উদ্দেশ্য করে সবকিছু খুলে বলল। সবকিছু খুলে বলার পর কবিতার আম্মু নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সে যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দিব, তবে আমাকে কথা দিতে হবে আমার মেয়ে যাতে কখনো কোনো দিক দিয়ে ক্ষতি না করে। যেটা প্রয়োজন হবে ওইটা আমাকে বলবে, আমি যতটুকু সম্ভব দিব, তবুও আমার মেয়ে যাতে কোনো ক্ষতি না হয়। আপনি বিশ্বাস করে
আপনার মেয়ের হাত আমার বন্ধুর হাতের সাথে একত্রিত করে দিতে পারেন। আশা করি সে কখনোই আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না। আর যদি ক্ষতি করার চেষ্টাও করে, আশা করি তার ব্যবস্থা আমরা করতে পারবো। নাহিদ এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর কবিতার আম্মু কবিতাকে ডাকতে লাগলো। কবিতা তার রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কবিতা, কবির তোকে বিয়ে করতে চায়, তুই কি তাকে বিয়ে করবি নাকি তাকে মানা করে দিবি? আম্মু, তুমি তো জানো আমার সাথে বড় একটা খারাপ জিনিস ঘটে গেছে। আমি চাই না আমার জন্য অন্য একটা ছেলের জীবন নষ্ট হোক। তুমি তাদেরকে মানা করে দাও, আমি বিয়ে করতে পারবো না তাকে। আমি আমার এই অপবিত্র জীবন অন্য কাউকে দিতে চাই না। যতদিন পারি একাই বেঁচে থাকবো। দেখ কবিতা, একা কখনোই বাঁচা যায় না। কবি তোকে বিয়ে করতে চাইতেছে, তুই তাকে বিয়ে করবি, এর বাইরে আর কোনো কথা শুনতে চাই না তোর মুখ থেকে। কবি, তুমি কবে বিয়ে করতে চাও আমাদেরকে একটু জানালে আমরা আশা করি ছোটখাটো একটা আয়োজন করতে পারবো। আয়োজন করার দরকার নেই। আমি আয়োজন ছাড়াই তাকে বিয়ে করে নিয়ে যেতে চাই। যখন প্রয়োজন হবে তখন আমি আয়োজন করব। এখন আয়োজন করার একদম ইচ্ছে নেই। আর এখন আয়োজন করে বিয়ে দিলে আশপাশের মানুষ আরো খারাপ কিছু চিন্তা ভাবনা করবে আপনাদের ব্যাপারে। তাই আমি এমনিতেই কাজে ডেকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই বিয়ে করো। শুধু তারিখটা বলবো আমরা, ওই দিন তোমাদের জন্য ছোটখাটো আয়োজন করব। ঠিক আছে, এখন তাহলে আমরা যাই, আর কালকে আমি জানিয়ে দিব। আর কবিতা, আমি রাতের বেলা তোমাকে ফোন দিব, প্লিজ কলটা রিসিভ করো। এই বলে কবির এবং বাকি সবাই ওইখান থেকে চলে আসলো 3 রাস্তার মোড়ে। বসে সবার সাথে কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর নাহিদ বলতে লাগলো, কবির সব কিছু তো ঠিকঠাক আছে, এখন কিভাবে কি ব্যবস্থা করতে হবে আমাদেরকে বল, আমরা সকল কিছু ব্যবস্থা করে রাখবো। আর কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না, কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে তাকে নিয়ে যদি আমাদের বাসায় উঠি তাহলে কি তারা মানবে নাকি মেনে নেবে না। আমার খুব টেনশন হইতেছে এইসব বিষয় নিয়ে। আরে ভাই, তুই এত টেনশন করতেছিস কেন? আমরা থাকতে এত টেনশন করার কোনো দরকার নেই। আমরা আছি তো তোর পাশে। আমাদেরকে কি এতটাই ছোট মনে করিস? আরে না, তোদেরকে ছোট কেন মনে করব? তোদেরকে যদি ছোট মনে করতাম তাহলে এইভাবে কি কবিতাদের বাসায় নিয়ে যেতে পারতাম তোদেরকে নিয়ে? আমি এখন বাসায় যাই, গিয়ে বিষয়টা তাদেরকে জানাই। যদি তারা রাজি হয় তাহলে বাসায় নিয়ে যাব, তাহলে অন্য একটা জায়গায় ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাহলে তুই এখন বাসায় যা, আর আমরাও আমাদের বাসায় যাই। নাহিদ বাড়ির দিকে যেতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তার বোন বলতে লাগলো, কি রে, তুই এখন কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে আয়। তোকে না বললাম 2টার সময় হসপিটালে নিচে থাকার জন্য? তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। সরি আপু, মনে ছিল না। তুমি 5 মিনিট ওয়েট করো, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। এ বলে নাহিদ কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো হাসপাতালে। মিথিলাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নাহিদ বলতে লাগলো, আপু তুমি কি তার নাম্বার নিয়ে এসেছো নাকি আনতে ভুলে গেছো? তার ফোন নাম্বার আমার কাছে আছে, গতকালকে নিয়েছি। তুই এখন সাবধানে বাইক চালা, তোকে ওই মেয়েটার কথা চিন্তা করতে বলিনি। নাহিদ আর কোনো কথা না বলে চুপচাপ বাইক চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। দুজন ফ্রেশ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিথিলা বলতে লাগলো, আম্মু, তোমার ছেলের জন্য একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটা ডক্টর। তুমি আমাকে ওই দিন ফোন দিয়ে বলেছিলে না নাহিদ ঘুমের মধ্যে আবল তাবল একটা মেয়েকে নিয়ে স্বপ্ন দেয়? ওই মেয়েটাকে পেয়ে গেছি আমি। ভালো করেছিস, মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসিস। মেয়েটার সাথে কথাবার্তা বলে তার পরিবারের সাথে কথাবার্তা বলবো। কোনোদিনও নিয়ে আসবো না তাকে এই বাড়িতে। তোমার গুণধর ছেলের কাছে কোনো মেয়ের বাবা মা তাদের মেয়েকে দিয়ে দেবে বলো তো? কি রে নাহিদ, মিথিলা কি বলতেছে শুনতেছিস তো? কাল থেকে তোর আব্বুর সাথে কাজে যাস, না হলে কিন্তু ওই মেয়েকে আর পাবি না তুই। যদি ওই মেয়েকে পেতে চাস তাহলে তোর কাজ করতে হবে। আমি তো তোমাদেরকে বললাম কাজ করব। আর আপু তুমি কিন্তু সুযোগের সৎ ব্যবহার করতেছো, এটা কিন্তু একদম ভালো কাজ না। হ্যাঁ হ্যাঁ, কোনটা ভালো কাজ এটা আমি খুব ভালো করেই জানি। এটার জন্যই বলছি, তুই কাজ করলে ওই মেয়েটাকে পাবি, আর যদি কাজ না করিস তাহলে ওই মেয়েটাকে পাবি না। আচ্ছা, কাল থেকে কাজে যাব। এখন আমি রুমে গেলাম। আর আমাকে তোমরা ডাকাডাকি করবে না, তোমাদের সাথে আমি কোনো কথা বলবো না।
এ বলে নাহিদ রাগ করে চলে আসলো তার রুমে। বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো মিথিলা, হাতে ছোট্ট একটা কাগজটা টেবিলের উপর রেখে নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, টেবিলের ওপরে নাম্বারটা রাখা আছে, যদি মনে চায় কথা বলতে তাহলে কথা বলতে পারবে এই নাম্বারে ফোন দিয়ে। আমি এখন গেলাম। মিথিলা চলে আসলো তার রুমে। এইদিকে নাহিদ আস্তে আস্তে করে কম্বলের নিচ থেকে বের হয়ে টেবিলের উপর থেকে নাম্বারটা নিয়ে কল দিল। অপরিচিত নাম্বার দেখে নাদিয়া কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আমি আপনার মনের রাজ্যের রাজা। আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আপনি কি ফ্রি আছেন? আমি অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলি না। আগে আপনার পরিচয় দেন, এরপরে চিন্তা ভাবনা করে দেখব আপনার সাথে কথা বলা যায় কি না। আমার পরিচয় হচ্ছে আমি নাহিদ। ওই যে ওই দিন আপনি আমার হাত পা ব্যান্ডেজ করে দিয়েছিলেন, এরপর থেকে আপনার পিছনে লেগেছিলাম, মনে আছে আপনার? ও আচ্ছা, তাহলে আপনি কল দিয়েছেন আমাকে। কিসের জন্য কল দিয়েছেন জানতে পারি? আপনার সাথে কথা বলার জন্য কল দিয়েছি। মানুষকে এমনি এমনি কল দেয় নাকি কেউ কাউকে? এটা তো আর আমি জানি না মানুষ এমনি এমনি কল দেয় নাকি কথা বলার জন্য। তবে আপনার মতো একটা বাজে লোকের সাথে আমি কথা বলতে চাই না। আমি বাজে লোক? আমি কি এমন বাজে কাজ করেছি যে আপনি আমাকে বাজে লোক বলেছেন? হ্যাঁ, আপনি বাজে লোক মানে বাজে লোক। আর কি বাজে কাজ করেছেন এটা আশা করি আপনি নিজেই জানেন। এখন ফোন রাখলাম, আপনার সাথে আর কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। নাদিয়া এইসব কথা বলে কলটা কেটে দিল। এদিকে নাহিদ আবার কল দিবে না কি দিবে না চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। মাঝরাতে ঘুম থেকে উঠে নাদিয়ার নাম্বারে কল দিল। নাদিয়া নাহিদের কল পেয়ে ঘুমু চোখে কলটা রিসিভ করতে গিয়ে কলটা কেটে গেল। এটা দেখে নাহিদ আর কল দিল না। পরের দিন সকাল 10টা নাহিদ তার আব্বুর সাথে চলে আসলো অফিসে। নাহিদের আব্বু সকল কাজ বুঝিয়ে দিতেছে নাহিদকে। বেশ কিছুক্ষণ বুঝিয়ে তারপর নাহিদের আব্বু বলতে লাগলো, নাহিদ, এই মালপত্রগুলো ওদেরকে নিয়ে তুই গুছিয়ে ফেল। এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, আরও কিছু মাল স্টকে আনতে হবে। আমি অর্ডার করে দিয়েছি, ওরা কিছুক্ষণ পর মালগুলো দিয়ে গেলে তুই মালগুলো সাজিয়ে রাখবি, কেমন? ঠিক আছে আব্বু, আমাকে আর কি কি করতে হবে একবার বলে দাও, আমি করে দিতেছি সব কিছু। নাহিদের আব্বু আরও কিছু কাজ দিয়ে দিল নাহিদকে। এইদিকে নাহিদ তার সাথে আরও কয়েকজন লোক নিয়ে কাজগুলো করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজগুলো করার পর ক্লান্ত হয়ে বসে পড়ল এক সাইডে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নাদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করলো না নাহিদ। অন্যদিকে নাদিয়া মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, গতকালকে এত রাতে কল দিয়েছে আমাকে আর আমি কলটা কেটে দিয়েছি ঘুমের মধ্যে। এখন কল দিলাম, এখন তো কল রিসিভ করলো না। হয়তো রাগ করেছে আমার উপরে। থুর, আমি এত চিন্তা করতেছি কেন তাকে নিয়ে? আমি আমার কাজ করতে থাকি, এসব নিয়ে চিন্তা করলে তো আর হবে না। নাদিয়া এসব কথা চিন্তা ভাবনা করতে করতে ফোনটা টেবিলের ড্রয়ারের ভিতর রেখে ওখান থেকে উঠে কয়েকটা রুগী দেখা শেষ করে আবার চলে আসলো সেখান থেকে। এসে দেখে মিথিলা এসেছে। নাদিয়া মিথিলাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছেন মিস মিথিলা? জরুরি কোনো অপারেশন আছে নাকি? আর আজকে কি শুধু এই হসপিটালেই থাকবে নাকি অন্য কোনো হসপিটালে যাবে? চিন্তা ভাবনা তো আছে অন্যান্য হসপিটাল থেকে ঘোরাঘুরি করার। দেখি কি করা যায়, আর কি করলে খুব ভালো হবে। যে কাজ করলে ভালো হবে ওটাই তো করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। মিথিলা এসব কথা চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অন্য একটা হাসপাতালে। এসে কয়েকটা রুগী দেখে বাড়ির দিকে যাইতেছে। অন্যদিকে নাদিয়াও বাড়ি ফিরতেছে আর নাহিদ বাড়ির দিকে যাইতেছে। এমন সময় নাদিয়াকে দেখতে পেল নাহিদ। নাদিয়াকে দেখে রিক্সা থেকে তাড়াতাড়ি নেমে দৌড়াতে দৌড়াতে চলে আসলো নাদিয়া রিক্সার সামনে। নাদিয়া নাহিদকে দেখে কিছু বলতে যাবে, এমন সময় নাহিদ তাড়াতাড়ি করে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা রিক্সা চালান, আর উনি হচ্ছে আমার বউ। আমার সাথে রাগ করে বাপের বাড়ি চলে যাইতেছে, তাই আর কি এভাবে দৌড়াতে দৌড়াতে আসলাম। মামনি, পিচ্চি স্বামীর সাথে রাগ করতে নেই। পিচ্চি স্বামীকে ভালোবেসে আদর করে নিতে হয়, সব সময় আগলে রাখবে। দেখবে এই পিচ্চি স্বামী তোমার পাশে আছে। নাদিয়া চুপচাপ বসে আছে। এইদিকে নাহিদ নাদিয়ার গা ঘেঁষে বসে পড়ল। নাদিয়া নাহিদের দিকে চোখ বড় বড় করে তাকাতেই নাহিদ অল্প একটু সরে গেল। বেশ কিছুক্ষণ পর নাদিয়া চলে আসলো তাদের বাড়ির সামনে। রিক্সাওয়ালা ভাইটা নিয়ে যেয়ে চলে যেতে যাবে, এমন সময় নাহিদ বলতে লাগলো, মামা আমি আমাদের বাসায় যাব, তাকে এই বাসায় রেখে যাচ্ছি। এই যে ম্যাডাম,
বাসায় থাকেন, রাতের বেলা আমি আসবো। নাদিয়া মুখ ভেঙচি কেটে বাড়ির ভিতর চলে গেল। এইদিকে নাহিদ রিকশায় উঠে সোজা চলে আসলো তাদের বাসায়। বাড়ির সামনে এসে রিকশাওয়ালার ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল তার চাচাতো ভাই রবিন এসেছে। রবিনকে দেখে নাহিদ বলতে লাগলো, আরে রবিন, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে দেখা হয়েছে। এখানে কিন্তু 1 মাস থাকতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। 1 মাস না তোর বিয়ে হওয়া পর্যন্ত আমি এখানে আছি। যা তুই আগে ফ্রেশ হয়ে আয়, আমি এখানে বসে আছি তোর জন্য, অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসবি কিন্তু। নাহিদ তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই নাহিদের আব্বু বলতে লাগলো, কি রে নাহিদ, তুই ওই ডাক্তার মেয়েটার সাথে কোথায় গিয়েছিলি? আর দেখলাম যে রিক্সা থেকে নেমে ওই মেয়েটা রিক্সায় উঠে পড়েছিস। মেয়েটাকে চিনিস নাকি? নাহিদ তার মাথার চুলকাতে চুলকাতে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ চিনি, আসলে আব্বু ওই মেয়েটাকে আমি পছন্দ করি। রাতের বেলা ফোন দিয়েছিলাম, ফোন কেটে দিয়েছে। দুপুরবেলা ফোন দিয়েছিল, আমিও কেটে দিয়েছি। রাস্তায় দেখা হয়ে গেছে, তাই আর কি দৌড়ে তার রিক্সায় উঠে পড়ে গিয়েছিলাম। মেয়েটা কিছু বলে নাই তোকে? না, মেয়েটা কিছু বলে নাই। আর বলবে কেন? মেয়েটা তো আমাকে পছন্দ করে, এটার জন্যই তো কিছু বলে নাই। পছন্দ যদি না করতে হয় তাহলে তো আমার এক গালে চর মেরে 32টা দাঁত ফেলে দিত। মেয়েটার বাড়ির ঠিকানা দিস, মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে ঠিক করে রাখবো নে। বিয়ে ঠিক করে রাখতে হবে না, একবারে বিয়ে করে নিয়ে আসবো চিন্তা ভাবনা করেছি। অফিসে আরও কিছু কাজ বুঝে নেই, এরপরে না হয় বিয়ের কথা চিন্তা ভাবনা করা যাবে। ঠিক আছে, তুই যেহেতু কয়েকদিনের সময় চাইতেছিস, সময় নে, সময় নিয়ে এরপরে বিয়ে কর। নাহিদ তার আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বসে পড়ল দুজন আড্ডা দেওয়ার জন্য। রবিন আর নাহিদ আড্ডা দিতেছে, এমন সময় রবিন বলতে লাগলো, নাহিদ, আমি একটা মেয়ের সাথে রিলেশন করি, এই এলাকার মেয়ে। মেয়েটার সাথে দেখা করার জন্য আমি গ্রাম থেকে এখানে এসেছি। তুই একটা ভালো পার্কের নাম বল, আমি ওই পার্কের নাম বলে এরপরে ওই মেয়েটা ওই টাইমে পার্কে থাকবে, তখন আমি আর তুই যাব। ওরে শালা, গ্রামে থেকেও প্রেম করে ফেললি, বেশ ভালো হয়েছে প্রেম করে ফেলেছিস। আচ্ছা, মেয়েটার ছবি আছে নাকি তোর কাছে? ছবি থাকলে দেখাতে পারিস, যদি চেনা পরিচিত হয় তাহলে বলতে পারবো। এই নে মেয়েটার ছবি, মেয়েটা মাদ্রাসায় পড়ে। মেয়েটাকে চিনিস নাকি তুই? না, মেয়েটাকে চিনি না, তবে একটা কথা, যাই করিস না কেন সাবধানে করিস। মেয়েটাকে বল যে সানমুন পার্কে আসার জন্য বিকাল 5টায় কালকে। আচ্ছা, আমি বলে দিতেছি। চল এখন বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসি, ঘরের ভিতরে ভালো লাগতেছে না, রান্না বান্না করুক, এরপরে এসে খাবো। নাহিদ রবিনকে নিয়ে চলে আসলো বাহিরে। নাহিদের বন্ধু বান্ধবের সাথে পরিচয় করিয়ে দিল, সবাই একসাথে আড্ডা দিতেছে। এমন সময় নাহিদের বন্ধু সৃজন বলতে লাগলো, কিরে নাহিদ, ডাক্তার ম্যাডামের সাথে রিলেশন কেমন চলে? বিয়ে শাদী কবে খেতে পারবো তোদের? আশা করি কয়েক মাসের মধ্যে বিয়ে শাদী খেতে পারবি আমাদের। মেয়েটার সাথে তো এখন বেশি ভালোই জমে গেছে। আজকে তাদের বাসার সামনে গিয়েছিলাম, তাও আবার তার সাথে এক রিক্সা দিয়ে। মেয়েটা কিছু বলে নাই, মেয়েটা মনে হয় খুশি হয়েছে। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হয়েছে। আর মেয়েটা তো ডাক্তার, ফ্রিতে চিকিৎসা করতে পারবো আমরা। বললেই হলো নাকি ফ্রিতে চিকিৎসা করাবি? আমার বউ ডাক্তার হয়েছে তো কি হয়েছে, টাকা দিয়ে চিকিৎসা নিতে হবে। হা হা হা। এই বলে সবাই হাসাহাসি করতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করে সন্ধ্যায় নাহিদ রবিনকে নিয়ে চলে আসলো নাদিয়ার বাড়ির সামনে। এসে নাদিয়ার নম্বরে কল দিতে নাদিয়া কলটা রিসিভ করার জন্য বেলকনিতে চলে আসলো। এসে নিচে তাকাতে দেখতে পেল নাহিদ দাঁড়িয়ে আছে। এটা থেকে কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার, এই সন্ধ্যাবেলা এখানে এসেছেন কেন? বাসায় যান তাড়াতাড়ি, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনাকে এক নজর দেখার জন্য এসেছিলাম, আপনাকে না দেখলে তো আমার ভালোই লাগে না। বিকেলবেলা না আমার সাথে অনেকক্ষণ ছিলেন, তাও আবার রিক্সা দিয়ে এসেছেন, তখন আপনি দিয়েছেন আমাকে। এখন তাড়াতাড়ি বাসায় যান, বাসায় গিয়ে পড়তে বসেন। পিচ্চি মানুষ প্রেম করার জন্য এত দূরে চলে এসেছে, তাড়াতাড়ি যান। আর 2-3 মিনিট আপনাকে দেখে এরপরে চলে যাব। নাদিয়া দাঁড়িয়ে আছে বেলকনিতে। নাহিদ 4-5 মিনিট দেখার পর একটা রিক্সা নিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। এদিকে নাদিয়া রুমের ভিতর এসে বিছানায় শুয়ে চোখ দুইটা বন্ধ করতে নাহিদের কথাগুলো তার কানে ভেসে আসলো। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নাদিয়া বলতে লাগলো, এই পিচ্চি ছেলেকে কেন এত ভালো লাগতেছে আমি জানি না। আল্লাহ আমার কপালে কি লিখে রাখছে, এই পিচ্চি ছেলেটার সাথে মনে হয় আমার বিয়ে হবে। আল্লাহ হয়তো এটাই চাইতেছে। এসব কথা চিন্তা ভাবনা করতে করতে নাদিয়া চলে আসলো নিচে। এসে খাবার টেবিলে বসে আছে। এমন সময় নাদিয়ার আপু নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
নাদিয়া, ডাক্তার তো হয়ে গেছিস তুই। আমাকে কি কথা দিয়েছিলি ডাক্তার হয়ে এরপর বিয়ে করবি? অনেক দিন তো হয়ে গেছে তুই দেশে এসেছিস, আমাকে তো কিছু জানাস নাই, বিয়ে করবি না নাকি? বিয়ে তো করব, কিন্তু এখানে আবার কিন্তু কোথা থেকে আসলো? আসলে আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা ছোট, তবে সব কিছুই বোঝে, কোনো কিছুই অবুঝ না। কিছুক্ষণ আগে আমি বাজার থেকে আসার সময় বাড়ির সামনে 2টা ছেলে দেখেছিলাম। ওই 2টা ছেলের মধ্যে কোনো একটা নাকি? হ্যাঁ, কালো শার্ট পরা একটা ছেলে ছিল, ওই ছেলেটা। আচ্ছা, ছেলেটার বাড়ির ঠিকানা দিস, আমি তাদের বাসায় যাব, গিয়ে কথাবার্তা বলে আসবো। আচ্ছা, আমি তোমাকে কালকে সকালে তার বাসার ঠিকানা দিয়ে যাব। তবে যাই করো না কেন তাড়াতাড়ি করবে, কারণ তুমি খুব ভালো করেই জানো আমি একজন ডাক্তার। আমার রুগী দেখার টাইম আছে, আর আমার কোনো ছুটি নেই। অনুষ্ঠান করব না, রাতের বেলা তোদের বিয়ে দিয়ে দিব, যদি তারা রাজি থাকে। কারণ আমি জানি একজন ডাক্তারের অনেক সময় লাগে, কারণ সে রোগী দেখে আরও অন্যান্য অনেক কিছু করে। নাদিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এসে দেখে তার ফোনটা বাজতেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নাহিদ বলতে লাগলো, কি ব্যাপার? কতগুলো কল দিলাম, একটা কলও রিসিভ করলেন না। কোথায় ছিলেন এতক্ষণ? নিচে খাবার খাচ্ছিলাম, ফোন রুমে ছিল। আর পিচ্চি, তোমার বাড়ির ঠিকানাটা ভালো করে দাও। কেন? বিয়ে করার জন্য আমার বাসায় আপনার আব্বু আম্মুকে নিয়ে আসবেন নাকি? হ্যাঁ, বিয়ের জন্য আমার আব্বু আম্মুকে তোমাদের বাসায় নিয়ে যাব, তাও আবার কালকেই। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আমি আপনাকে ঠিকানা দিতেছি মেসেজ করে। আমি জানি আপনি মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা বলার দরকার নেই। আপনার যেদিন সময় হবে সেদিন আইসেন। ঠিক আছে, যেদিন সময় হবে আমি সেদিন জানাবো। এখন তাড়াতাড়ি মেসেজ করে ঠিকানাটা পাঠিয়ে দাও, আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আচ্ছা, ঘুমাচ্ছি। নাহিদ তাদের বাড়ির ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ঠিকানাটা পাওয়ার পর নাদিয়া তার আব্বুর কাছে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিল। নাদিয়াও আর দেরি না করে ঘুমিয়ে এসে পাড়ি জমালো, কারণ কালকে তার একটা অপারেশন আছে, সেটা করতে হবে সকাল 10টায়। মিথিলা পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে খাওয়া দাওয়া করে চলে আসলো হাসপাতালে। সকাল কিছু রেডি করে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে গেল। অন্যদিকে নাদিয়ার আব্বু আম্মু চলে আসলো সেই লোকেশনে। বাড়ির সামনে এসে কলিং বেল দিতে নাহিদের আম্মু এসে দরজা খুলে দিল। নাদিয়ার আব্বু আম্মুকে দেখে বলতে লাগলো, কে আপনারা আর এখানে কি চাই? আমি নাদিয়ার আম্মু, আর উনি হচ্ছে নাদিয়ার আব্বু। আমরা আপনাদের সাথে কথা বলার জন্য এসেছিলাম। বাহিরে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরে যেতে দেবেন? ভিতরে যেতে দিলে ভালোভাবে কথা বলতে পারতাম। ভিতরে আসেন, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে কেন? আপনারা আমাদের বাড়ির মেহমান। নাদিয়ার আব্বু আম্মু গিয়ে বসে পড়লো সোফায়। বেশ কিছুক্ষণ পর নাহিদের আম্মু নাহিদের আব্বুকে ফোন দিয়ে বললো বাসায় আসার জন্য। নাহিদের আব্বু নাহিদকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো বাসায়। এসে দেখে নাদিয়ার আব্বু আম্মু বসে আছে। নাদিয়ার আব্বু বলতে লাগলো, আপনারা তো আশা করি সব কিছুই জানেন, দুজনের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে। আশেপাশের লোকজন যদি এসব দেখতে পায় তাহলে তো খারাপ বলবে। আমি চাচ্ছি কেউ যাতে খারাপ না বলুক সেই ব্যবস্থা করতে। আপনারা যদি রাজি থাকেন তাহলে 2 পরিবার একত্রিত হতে পারি। কি বলেন আপনি বিআই সাহেব? তা তো হতেই পারি, আপনি নিজে এসেছেন, ভেবেছিলাম আমরা যাব আপনাদের বাসায়, আপনারাই চলে এসেছেন, ভালোই হয়েছে। আজকেই তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলা যাক। বিয়ের দিন তারিখ ঠিক করলে হবে না, কারণ আমার মেয়ে তো ডাক্তার, তার যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে হয়। আমি চাচ্ছিলাম কি রাতের দিকে বিয়েটা হয়ে যাক, তাতে কোনো সমস্যা হবে না। বিআই সাহেব, অনুষ্ঠান ছাড়াই কি আপনারা মেয়েকে আমাদের হাতে তুলে দেবেন? আর আমরা তো তেমন কোনো আয়োজনও করি নাই, বা তেমন কোনো কিছু দিতেও পারি নাই। দিতে পারেন নাই তো কি হয়েছে, এই বাড়িতে এনে এরপরে দিবেন। আজকে রাতেই বিয়ে হবে, আমি সকল কিছু রেডি করতেছি। আপনার কিচ্ছু রেডি করতে হবে না, আমি সব কিছু রেডি করতেছি, আমার পরিচিত সব কিছুই আছে। নাহিদের আব্বু সব কিছু রেডি করে ফেলল। অন্যদিকে নাদিয়ার আব্বু নাদিয়াকে ফোন দিয়ে দিল নাহিদের বাসায় আসার জন্য সন্ধ্যার দিকে। নাহিদ সন্ধ্যায় বাড়ি ফিরে এইরকম আয়োজন দেখে বেশ খুশি হয়েছে। নাদিয়া সন্ধ্যা 7টার দিকে নাহিদের বাড়িতে চলে আসলো। 2 পরিবার একত্রিত হয়ে দুজনে বিয়েটা দিয়ে দিল। দুজন তো মহা খুশি। রাতে খাওয়া দাওয়া শেষ করে নাদিয়ার আব্বু আম্মু নাদিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। অন্যদিকে নাদিয়া আর নাহিদ উপরে চলে আসলো। দুজন এক রুমে বসে আছে। এমন সময় নাদিয়া বলতে লাগলো, আমাকে তো পেয়ে গেছেন, এখন কি করবেন? এখন আর কি করব? এখন আমি আমার ডাক্তার বউকে আদর করব, আর ডাক্তার বউ আমার সাথে তাল মিলিয়ে
আদর করবে আমাকে? এই বলে নাহিদ নাদিয়াকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নাদিয়াও নাহিদের সাথে রেসপন্স করতেছে। দুজনের মতো আদর করুক। স্নেহর জিনুর জুটি খুব ভালো মানায়। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন।